নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে যেটা আমি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে, সেটা এর আগে আমি কখনোই শেয়ার করিনি, কারোর সাথেই করিনি। আমার খুব ক্লোজ লোক ছাড়া আমি কারোর সাথে শেয়ার করিনি। খালি আমার ফ্যামিলির লোক জানে আর আমার একজন বান্ধবী জানে, আর তাছাড়া কেউ খুব কমই জানে। হ্যাঁ, তাছাড়া খুব কমই জানে। আমার হয়তো এক দুজন বান্ধবী আর আমার ক্লোজ লোক ছাড়া কেউ জানে না এই ব্যাপারটা। তো ঘটনাটা হচ্ছে, কি বলবো, আমার পাস্ট লাইফ নিয়ে আর কি। আমার পাস্ট লাইফ আমি দেখেছি। তো কি করে দেখেছি, কোনো রকম মেডিটেটর ছাড়াই আর কি, আমি নিজে থেকেই দেখেছি। তো এটা বলতে গেলে আমি চলে যাচ্ছি আজ থেকে ঠিক 5 বছর আগের কথায়। হ্যাঁ, 5 বছরই তো হবে, দেখি 24 তো, না 6 বছর আগের ঘটনা। তো আমার তখন আর কি ফ্ল্যাটটা ছিল না, যখন আমার নিজের যে ফ্ল্যাটটা ছিল, তো তার আগের ঘটনা আমি এটা তোমাদের সাথে শেয়ার করছি। মানে প্রথম থেকেই শুরু করি, আমি কি করে এই পথে এলাম, কি করে আমি আমার পাস্ট লাইফটা আর কি দেখলাম। তো আমি তখন 2019, হ্যাঁ 2019 হবে তখন। তো 19-এর ঘটনা আমি বলছি। 19-এ আমি একজন মানে মোবাইল সার্চ করতে করতে আর কি, আমি এই ব্যাপারে তখন অত ইন্টারেস্টেড ছিলাম না সত্যি কথা বলতে। তো সার্চ করতে করতে হঠাৎই একদিন দেখলাম ল অফ অ্যাট্রাকশন সম্বন্ধে, তারপরে মানে মাইন্ড পাওয়ার কী জিনিস, থার্ড আই অ্যাক্টিভেশন কী জিনিস, তারপরে শরীরে যে আমাদের 7টা চক্র থাকে সেগুলো কি করে অ্যাক্টিভেট করতে হয়, ঠিক আছে, ওটাও দেখেছিলাম। আর মাইন্ড পাওয়ার বলতে পলাশ বর বলে একজন আছেন ইউটিউবে আর কি। তো ওনার ভিডিও আমি খুব ফলো করতাম। তো সেই ক্ষেত্রে আর কি আমার ফ্ল্যাটটা তখন হচ্ছিল না, খুবই বাধার মধ্যে দিয়ে যাচ্ছিলো যে হবে কি হবে না। প্রায় 1 বছর ধরে আমরা ঘুরছিলাম তখন। তো ওই মাইন্ড পাওয়ার কাজে লাগিয়ে আমি ফ্ল্যাটটাকে, সত্যি কথা বলতে গেলে আমি এত তখন মেডিটেশন করতাম, সেই মাইন্ড পাওয়ারের থ্রুতেই আমি মাসখানেকের মধ্যে ফ্ল্যাটটা নিজের নামে রেজিস্ট্রি করে নিই আর কি। আমার ফ্ল্যাটটা আমার কিনে নেওয়া হয়ে যায়। তো যাই হোক, তারপরে আস্তে ধীরে প্রচুর জিনিসের উপরে মাইন্ড পাওয়ার আমি কাজে লাগাতে শুরু করি। ল অফ অ্যাট্রাকশন, মানি বলো, যাই বলো, সব কিছুর উপরে আমি করতে শুরু করি। তখন থেকে শুরু হলো আমার বিভিন্ন চক্রগুলো অ্যাক্টিভেট করা, তারপরে থার্ড আই অ্যাক্টিভেশন করা। তো থার্ড আই অ্যাক্টিভেশনটা হওয়ার পরে কী হয়েছিল বলো তো, আমি তোমাদের সাথে জাস্ট ছোট্ট একটু কথা শেয়ার করি। তো আমি চোখ বন্ধ করে সব কিছু দেখতে পারতাম আর কি। আমি যদি মানে আজও আর কি চোখ যদি বন্ধ করে থাকি, আমার সামনে কী হচ্ছে, ওপরে কী হচ্ছে, সাইডে কী হচ্ছে, সবই দেখতে পারি। এটা এখন মানে আগের কোনো করিশ্মা না এই জন্মেরই বুঝতে পারছি না, কিন্তু হ্যাঁ থার্ড আই অ্যাক্টিভেশন করার পরে আমার কিন্তু এই জিনিসটা হয়েছে। আর যেটা ছিল মাইন্ড পাওয়ারও, আমি সত্যি অনেকটাই আর কি, বাচ্চা কাচ্চা অসুস্থ হবে কি না, আমি মানে কত কিছু ইন্ডিকেশন আগে থেকে পাই। মনে করো আমার ছেলে বা মেয়ে কেউ অসুস্থ হচ্ছে, বা আমি অসুখে ভুগবো, কিছু একটা হবে, আমি আগে থেকে আমার সেন্সেশনটা না কাজ করতে শুরু করে। আমি আগে থেকেই বুঝতে পারি যে হ্যাঁ আজকে এরকম একটা কিছু হবে আর কি, যাই ঘটুক না কেন। এটা হলো আমার থার্ড আই অ্যাক্টিভেশনের ফলাফল আর কি। আর যেটা ক্রাউন চক্র, সেটা অ্যাক্টিভেট আমি করতে গেছিলাম, কিন্তু বিশ্বাস করো এত মাথাটা হেলিকপ্টারের মতো ভটভট 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 করে ঘুরছিল যে আমি আর সাহস পাইনি। যেহেতু বাড়িতে কেউ ছিল না, বাড়িতে একা একা না সব কিছু করতে ভয় লাগে। আর বিশেষ করে আমার মা আর আমার বোন বলে, হ্যাঁ একা একা করিস না, কিন্তু একা একা করতে গিয়ে দেখা গেলো পরে ওখান থেকে তুই আর ফিরতে পারলি না, কিছু হলো না, তখন কি করবি। তো যাই হোক, তো ক্রাউন চক্রটাও অ্যাক্টিভেট আমি মানে তখন হয়ে এসেছিলো প্রায়, কিন্তু ওই যখন হেলিকপ্টারের মতো মাথাটা ভটভট 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 করে কানের মধ্যে শব্দ হচ্ছে না, তখন মানে আর কিছুই মানে ভয়ের চোটে উঠে গেছি। তারপরে বুদ্ধদেব যেই মেডিটেশনটা করতো, যে শরীরের কোনো সেন্স থাকতো না, বিশ্বাস করে আমি একদিন রাত্রি তখন 2:30 হবে, তো আমি সেই মেডিটেশনটা করছিলাম। সবই কিন্তু আমি ইউটিউবের গাইডেন্সেই আর কি। ওটা ছিল সম্ভবত হ্যাঁ মনে পড়েছে, ওনার নামটা হলো ডক্টর পীয়ূষ প্রভাত। পীয়ূষ প্রভাত। তো ওনারও দেখবে তোমরা সার্চ করলে পাবে আর কি, ওনারও ইউটিউব চ্যানেল আছে। তো ওনার ইউটিউব চ্যানেল দেখে আমি বুদ্ধদেব যে মেডিটেশনটা করতো, তো সেটা করেছিলাম। তো রাত্রি 2:30টার সময় আমি বসে বসে যে মেডিটেশন করছি, পিঠের শির দ্বারা সোজা করে, ওই মেডিটেশনটা করতে করতে বিশ্বাস করে আমার শরীরে এতটুকু সেন্স নেই যে আমি বসে আছি না শুয়ে আছি না জেগে আছি না মানে কি করছি, আমার কোনো সেন্স ছিল না।
তো তারপরে সেটাও করা হয়েছে। তারপরে অনেক কিছুই, অনেক রকমের মেডিটেশনই করেছি, শুধু শুধু যে ওনার তা না, অন্য মানে লোকেরও করেছি। যেমন শুয়ে শুয়ে আমি এখানে আমি শুয়ে আছি, আমার মাইন্ড আমার অন্যখানে চলে গেছে, আমি ঘুরতে চলে গেছি, আমি পাহাড় পর্বতে ঘুরে বেড়াচ্ছি, আমি সেই আকাশে চলে গেছি, হিমালয় পর্বতে চলে গেছি। তো এটাও আমি অনেকেরই ভিডিওতে দেখেছিলাম। তারপর সেই মেডিটেশনটা করেও আমি এটা কিন্তু ফলাফল পেয়েছি। তো যাই হোক, তো এগুলো করতে 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 আর একটা কথা বলে রাখি, আমার হাজব্যান্ডের সাথে আমার, হ্যাঁ এমনি সব কিছু ঠিক, কিন্তু কোথাও যেন একটা গিয়ে মানে মাইন্ড পাওয়ার ম্যাচ করেই না, মানে কানেকশন একটা, মানে মনের সাথে মনের মিল আছে, হ্যাঁ, কিন্তু ডিসিশনটা হয়তো আমি যেটা বলবো লাস্টে সেটাই হবে, কিন্তু কোথাও যেন গিয়ে একটা মানে মানে সব কিছু ঠিক থাকার পরেও আর কি, মানে কি বলবো, মানে সামান্য হয়তো কিছু নিয়ে বনিবনা মানে অভাব, তাই বলে ঝগড়াঝাটি না, আবার হলো বলবো না যে হ্যাঁ একেবারেই না, এরকম আর কি, মানে সব কিছু ঠিক আছে, লাস্টে আমি যেটা বলবো সেটাই হবে, কিন্তু হয়তো কোনো একটা সামান্য কথা নিয়ে, মনে করো সামান্য কথা বলতে কেমন হলো, বাচ্চারা পড়াশোনা কেন করছে না, এই নিয়ে আর কি, মানে নিজেদের সাথে নিজেদের কোনো ফল্ট নেই, কিন্তু ধরো এই নিয়ে, তারপরে হয়তো গাছটা এরকম কেন, এই নিয়ে আর কি, মানে সামান্য সামান্য কথাতে আর কি বনিমানার খুবই অভাব, প্রচুর অভাব। তো সেই কারণে একদিন আমার সাথে আমার হাজব্যান্ডের তো প্রচণ্ড পরিমাণে মানে ঝগড়া হয় বাচ্চাদের নিয়ে আর কি। তখন আমি একদিন কাঁদছিলাম, তো কাঁদতে কাঁদতে বলছিলাম যে মানে আমার মাইন্ডকে অ্যাফার্মেশন, তার আগে আমি দেখেছিলাম যে পাস্ট লাইফ সম্বন্ধে হয়, হ্যাঁ কেন বনিমানার অভাব হবে, না হবে তা না হবে, মানে কোনো না কোনো কারণ তো আছে। আর একটা জিনিস হলো, কি বলবো, আমি কিন্তু ছোটোবেলায় জানো তো, মানে আরেকটা কথা বলে রাখি এই নিয়ে, আমি ছোটোবেলায় ফিট হয়ে যেতাম, মানে 5 বছর পর্যন্ত, এই রোগটা অনেকেরই থাকে, জ্বর আসতে পরে, মানে এতটাই জ্বর হয়ে যেত যে মাথায় উঠে যেত। কিন্তু তোমরা বিশ্বাস করো, আমি একবার ফিট হয়েছিলাম, তখন হয়তো আমার 5 বছর বয়সই না, অনেকটাই ছোট, কিন্তু হ্যাঁ আমি আমার মানে শরীরের থেকে বাইরে বেরিয়ে আমি আমাকে দেখতে পাচ্ছিলাম আর কি। আমি আমার মাকেও এই ঘটনাটা বলেছি। আমার সামনে একজন সম্ভবত আমাদেরই দিদার বাড়িতে ছিলাম আমি, তো খাটটা যেই সাইডে ছিল আমি মাকে বলেছিলাম, তার অপোজিট সাইডে একটা কাজের মাসিরই মেয়ে ছিল, সে আমার দুধ বানাচ্ছিল সম্ভবত, তো আমি সেগুলো মাকে বলেছি আর কি, পরবর্তীকালে বলেছি। তো আমি সবটাই দেখতে পাচ্ছিলাম, হ্যাঁ, কিন্তু তখন কিন্তু আমার কোনো সেন্স ছিল না, আমি তো অজ্ঞান হয়ে পড়েছিলাম। তো যাই হোক, এরকম কিছু কিছু ঘটনা আছে যেগুলো মানে শুনতে অবিশ্বাস্য হলেও আর কি তোমার ঘটেছে। তো যাই হোক, আমি যেন কোথায় ছিলাম, তোমার আচ্ছা, বনিমনার অভাব। তো তার আগে যখন আমি দেখেছি যে পাস্ট লাইফ বলে হয়, তো আগে থেকে ব্রেনকে অ্যাফার্মেশন পাঠাতে হয় যে আমি যেটা জানতে চাইছি আমার সম্বন্ধে, তো সেদিন থেকে আমি মনে মনে প্রতিজ্ঞা নিই যে না, আমি এটা সম্বন্ধে জানতে চাই যে আমার হাজব্যান্ডের সাথে আমার এরকম কেন হবে, কোনো কারণ ছাড়াই, মানে একটুতেই লেগে যাচ্ছে, আবার তো যখন ঠিক তো তখন ঠিক, মানে কোনো কারণ ছাড়াই লেগে যাচ্ছে, মানে এতটা বনিবনার অভাব। তো যাই হোক, তো তখন মাইন্ডকে অ্যাফার্মেশন পাঠাতে থাকি, তারপরে ঠিক 7 দিন পরে আমি তখন ওই ডক্টর প্রিয় প্রভাতের পাস্ট লাইফ মানে একটা বলে ভিডিও আছে, নো ইয়োর পাস্ট লাইফ সম্ভবত, হ্যাঁ, তো ওই মেডিটেশনটা আমি করি। তো বিশ্বাস করো, প্রথমে যখন আমি মেডিটেশনটা শুরু করি তো সব কিছু নর্মাল চলছিল। ওখানে এমন একটা স্টেজ আসে যেখানে বলে যে তুমি এবার দরজাটা খুলছো, অন্ধকার থেকে একটা দরজা খুলছো, দরজাটা খুলে তুমি দেখতে পারবে তোমাকে, মানে 1 থেকে 3 গোনার মধ্যে তুমি তোমাকে দেখতে পারবে। বিশ্বাস করো, আমি যখনই মানে প্রথমে তো ভেবেছিলাম যে কিছুই হয়তো হবে না, কিন্তু পরে যখন দেখছি হ্যাঁ সত্যি, দরজাটা যখন খুললাম আমি, মানে মেডিটেশনের থ্রুতেই আর কি খুললাম, তখন আমি আমাকে দেখতে পাচ্ছি। আমি দেখতে পেয়েছিলাম যে আমাকে একটা শর্ট ড্রেসে, হোয়াইট কালারের শর্ট ড্রেস, আমি একটা সাইকেল নিয়ে যাচ্ছি, আমার সাথে আমার একজন ফ্রেন্ড ছিল। হ্যাঁ, এবার সাইকেল নিয়ে যাচ্ছি মানে হাঁটতে হাঁটতেই যাচ্ছি ফ্রেন্ডের সাথে, কিন্তু রাস্তাঘাট সব নতুনত্ব, মানে আমাদের এই দিককার মতোই না। তারপর যখন ওখানে আমাকে মানে বলা হলো যে কোথায় আর কি আছি আমি, আমাকে কোথায় দেখছি, তো আমি দেখলাম ফরেন কান্ট্রিতেই আমি আমাকে পেয়েছিলাম। আর তখনকার দিনের মানে জিনিসপত্র এত উন্নত যে আমাদের এখানে ইন্ডিয়াতে আজও হয়তো এত উন্নত জিনিসপত্র নেই। তো আমার বাড়ি দেখলাম, আর ওইদিকে কাঠের সম্ভবত বাড়িগুলো হয়, কিন্তু দেখতে মানে বাংলো টাইপের, এত সুন্দর হয় যে কি বলবো। সেই অত্যাধুনিক মডেলের বিছানা থেকে শুরু করে, ডাইনিং টেবিল থেকে শুরু করে সমস্ত কিছু আছে। কিন্তু হ্যাঁ, আমি একটা জিনিস দেখিনি, যেটা টিভিটা দেখিনি। মা বাবাকে দেখেছি, মা বাবাও যথেষ্ট উন্নত কোয়ালিটির, মাও শর্ট ড্রেস পরে আছে, মা একটু মোটাসোটা টাইপের ছিল, আর বাবা তো মানে কালো ব্ল্যাক প্যান্ট, হোয়াইট শার্ট, তার উপরে যেটা আর কি হাফ জ্যাকেট টাইপের হয়, জ্যাকেট না ঠিক কোটের নিচে যেটা পরে আর কি, নামটা এখন মনে পড়ছে না সেটা, আর হলো সম্ভব, হ্যাঁ ওটা পরা ছিল, আর একটা
বো কি টাই ঠিক খেয়াল করতে পারছি না, তো সেটা পরা ছিল। এবার আর একটা যেটা হয় না কি বলে, আমি তো ওটা নামও জানি না, যেটা ওই মুখে থেকে পাইপ টাইপের হয় বের হয় তখনকার দিনে, মানে ধূমপানের যেটা বস্তু আর কি, কলকা টাইপের কি বলবো ওটাকে আমি জানি না, মানে পাইপের মতো এরকম করে হয় না, তো সেটা ছিল। তো সেটা দিয়ে বাবা মানে ধূমপান করতো আর কি। তো যাই হোক, তো এবার দেখছি ওরকম। তারপরে দেখছি যে হলো আমি বাবা মার সামনে আর কি, মানে ভাষা কিন্তু মিল নেই, আমি বুঝতে পারছি না যে কি, মানে ওয়ার্ডের গন্ডগোল, মানে ওদের ভাষায় কথা বলছে কিন্তু আমি এটা বুঝতে পারছি যে মানে কি বলছে আর কি, আমার ভাষায় আমি বুঝতে পারছি যে আমি কি বলছি বাবা মাকে। আসলে আমি একজনকে ভালোবাসতাম, এবার তার কথাই আমি বাবা মাকে বলি আর কি, যে আমি ওকে ভালোবাসি, ওকে ছাড়া বাঁচবো না। তো আমার বাবা তো কিছুই বলে না, বাবা চুপচাপ, তখনও চুপচাপ। পরে বলছি ঘটনাটা আরও। আর মা আমার ওখানে মেন ভিলেন, মা কিছুতেই রাজি না। হ্যাঁ, তারপরে আমার আসলে আমি বয়ফ্রেন্ডকে সম্ভবত বাইরে দাঁড় করিয়ে আর কি বলতে গেছিলাম। তো তার ডাইনিং টেবিলের এই পাশে আমি দাঁড়িয়েছিলাম, আর ওই পাশে মা এই সাইডে, বাবা এই সাইডে দাঁড়িয়েছিল। তো এইবার বয়ফ্রেন্ডকে ডাকলাম, বয়ফ্রেন্ডকে ডেকে এবার ওখানে তো বুঝতেই পারছো যা হয় আর কি। আমি বলছি যে ওকে ছাড়া আমি বাঁচবো না, মানে প্রচুর লড়াই হচ্ছে আর কি, ওই ভাষাতেও ফরেন ল্যাঙ্গুয়েজে হচ্ছে, কিন্তু আমি আমার ভাষায় আর কি বলছি, আমি বুঝতে পারছি যে কি বলছি আর কি, ওখানে কি কথোপকথনটা আর কি হচ্ছে। তো দেখছি যে মানে আমি যাকে ভালোবাসি আর কি, তো আমি যাকে ভালোবাসি তাকে ডেকে আমি মা বাবার সামনে ওপেন কিস করছি। তোমরা ভাবো তাহলে, তখনকার দিনে ফরেন কান্ট্রিতে সরি তখনকার দিনে ফরেন কান্ট্রিতে আর কি ওপেন কিসও হতো মা বাবার সামনে। তো যাই হোক, আমি তখন ওপেন কিস করছি আমার বয়ফ্রেন্ডকে। তো আমার মা তো দেখে আরও রেগে ফায়ার, তো বাবা মার মধ্যে লেগে গেল অশান্তি। এবার আমি যখন বলে একটা ইম্পর্টেন্ট সিচুয়েশনে, আরেকটা কথা বলে রাখি, ওখানে তুমি যখন তোমার পাস্ট লাইফে যাবে, তোমার মাইন্ডটা যখন আলফা স্টেজে চলে যাবে না, তখন আর কি নিজে থেকে তুমি কিছুই দেখতে পারবে না, তোমাকে একজন গাইডেন্স দরকার, গাইড যে দরকার আর কি, সে যেভাবে বলবে তুমি সেইভাবেই আর কি দেখতে পারবে, সেইভাবেই তুমি এগোতে পারবে। তো আমি যেহেতু পার্সোনালি সেটা করিনি, আমি করেছিলাম ওই মেডিটেশনটার থ্রুতে, তো ওখানে যেইভাবে সবার জন্য বলা হয় সেইভাবেই বলা হয়েছে। তারপরে আমাকে ওখান থেকে বলা হচ্ছিল যে মানে ওখান থেকে মানে বলছিল, মানে পীয়ূষ প্রভাত আর কি বলছিল যে একটা ইম্পর্টেন্ট সিনে চলে যাও, তোমার এই লাইফের একটা ইম্পর্টেন্ট সিন যাও। তখন দেখছি যে আমি একটা হোয়াইট গাউন পরা আছি, মানে বিশাল বড়, মাথার মধ্যে হোয়াইট আর কি নেটের মতো কিছু আর কি, যেরকম ফরেনরা বিয়ের সময় যেরকম পরে হোয়াইট কালারের গাউন। হ্যাঁ, আর আমার বয়ফ্রেন্ড যে আর কি, সে একটা ব্ল্যাক কোট পরা, হোয়াইট শার্ট দিয়ে ব্ল্যাক প্যান্ট, জুতা, আমরা দুজনেই স্লিম ট্রিম, দেখতেও সুন্দর। তো আমাদের ম্যারেজ হচ্ছে, কিন্তু সেখানে বিশ্বাস করো আমার বাবা মা কেউ নেই, কিন্তু প্রচুর লোক এসছে, একটা সবুজ মাঠ, তার মধ্যে হোয়াইট কালারের চেয়ার পাতা, টেবিল পাতা, ওপরেও মানে ছাতার মতো ঠিক না, মানে বেশ ভালো। এবার দেখছি আমি ফুলের একটা বুকে হাতে নিয়ে আছি, আর আমাদের রিং এক্সচেঞ্জ হলো, তারপরে হলো কিস হলো। আর ফরেন কান্ট্রিতে আমার সম্ভবত মনে হয় যে ওখানে কিস করাটা হয় আর কি বিয়েতে, জানি না তো, সঠিক জানি না আর কি, ভিডিওতে দেখেছি এখন আর কি, পরে আমি ওটা দেখার পরে। তো আমরা ওপেন কিস করলাম সবার সামনে, সবাই হাততালি দিল। ঠিক তারপরে এক্ষুনি বললো যে তোমাদের লাইফ, মানে যখনই মানে ওই ঘটনাটা বললো আর কি, যে তোমার লাইফে একটা সেই লাইফের ইম্পর্টেন্ট যেটা সিচুয়েশন সেটাতে চলে যাও, তখন তো ওটাতে তো গেলাম। তো দেখছি একজন এসে আমার হাজব্যান্ডকে আর কি, যে যাকে আমি বিয়ে করছিলাম, আমার লাভার বলতে পারো, তো তাকে এসে পেছন থেকে চাকু দিয়ে মেরে দিল। হ্যাঁ, চাকু ঢুকিয়ে একবার না দুবার না তিনবার না, আমি তো মানে ওখানেই তো শেষ পড়ে গেল, মানে আমার বয়ফ্রেন্ড, আর আমিও ওখানে প্রচুর পরিমাণে কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে যাই। এবার বলি, আমার মা আর কি, মা বাবা দুজনেই চেয়েছিল যে আমার যাতে মানে যে এখন মানে যে আমার ওই আমার বয়ফ্রেন্ডকে খুন করেছিল তার সাথে আমার বিয়ে দিতে, আর সে একটু ভিলেন টাইপেরই ছিল। এবার আমার বয়ফ্রেন্ডকে তো খুন করে দিল, তখন আমি সেন্সলেস হয়ে গেলাম। তারপরে বলে যে তারপরে জীবনে আগাও, কি হয়েছিল তারপরের ঘটনা।
হ্যাঁ, তখন আমি দেখতে পাচ্ছি যে যে আমার বয়ফ্রেন্ডকে খুন করেছে তার সাথে আমার আর কি জোর করে বিয়ে হয়েছে আর কি, জোর করে আমার বাবা মা আমাকে বিয়ে দেয়, সেই গুন্ডা বলো যাই বলো। হ্যাঁ, তো আমি আমার লাইফে কখনোই খুশি ছিলাম না, হ্যাপি ছিলাম না, যেহেতু আমার বয়ফ্রেন্ডকে আমি বিয়ে করতে পারিনি আর কি, বিয়ের দিনই আর কি মেরে ফেলা হয়েছিল। তো কি বলবো, এখন আমি ভাবতেও কষ্ট লাগে, কিন্তু কি বলবো, মানে সারাটা জীবন আমি একদম জঘন্যভাবে কাটিয়েছি। আর তারপরে যখন আর একটা ইম্পর্টেন্ট সিচুয়েশন দেখতে পারি, যখন আমি শরীর ছাড়ছি তখন দেখতে বলে, তখন দেখছি আমি একটা খোলা ছাদে শুয়ে আছি আর কি, একটা সম্ভবত বেড ছিল কি কিছু ছিল, যাই হোক তার উপর আমি শুয়ে আছি, এবার আকাশের দিকে তাকিয়ে আছি। হ্যাঁ, তখন আমার অনেক মানে ছেলে মেয়ে হয়ে তাদের বিয়ে টিয়ে হয়ে গেছে, নাতি নাতনি হয়েছে, আমি সেগুলো যেহেতু মানে বলেনি সেই জন্য আমি ঢুকতে পারিনি সেই সিনগুলোর ভেতরে, কিন্তু এটুকু বুঝতে পারছি যে হ্যাঁ আমার ফুল সংসার আছে, আমি লাইফটা আমার বাঁচা হয়ে গেছে, কিন্তু আমি তখন বয়স হয়ে গেছি। এবার আমার হাজব্যান্ড তখন ছিল কি ছিল না আমি জানি না, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম যে আমি ছাদে শুয়ে আছি, আর ছাদও ওখানকার দারুণ সুন্দর, মানে কি বলবো, ছাদে শুয়ে আছি, হ্যাঁ ছাদে শুয়ে আছি, গ্রিনারি ছিল আর কি, তো সবুজ ঘাসও ছিল, বুঝতে পারছি না ওটা কার্পেট পাতা ছিল না কি ছিল অত মনে নেই, যেহেতু ফুল সিনটা দেখিনি, আমি আমাকেই দেখতে পাচ্ছিলাম। তো দেখছিলাম যে ওই ছাদে যখন শুয়ে আছে তখন আর কি আমার শরীর ছাড়ার সময় চলে এসেছে, আমার মরার সময় চলে এসেছে, যখন ওই সিনটা বলে না, বিশ্বাস করে এখনও আমার মানে গায়ে লোম কাটা দিচ্ছে, ওই সিনটা সত্যিই খুব কষ্টকর। আমি শুয়ে আছি, আমি ভাবছি জীবনে আমি কি পেলাম, আমি তো কিছুই পেলাম না, যাকে ভালোবাসলাম তাকেও পেলাম না, আর জীবনটা আমি শেষ করে দিলাম, মানে কিছুই পেলাম না আর কি। এখনও মনে পড়লে আর কি ওই সিনটা মনে করলে আমার চোখ দিয়ে জল চলে আসছে, কিছুই পেলাম না, জীবনটা তো এইভাবে বাঁচার না, এইভাবে তো আমি কল্পনা করিনি। তো যাই হোক, আমি মরার সময় আমার বয়ফ্রেন্ডের কথাই চিন্তা করতে করতে আমি মানে শরীর থেকে বের হয়েছি, তারপরে শরীর থেকে বের হয়ে নিজেকে যখন দেখছি না, মানে মরতে যে কষ্ট নেই তা না, মরতেও কষ্ট আছে, যেভাবেই তুমি মরো না কেন তোমার যে আত্মাটা একটা শরীর থেকে বেরোবে তাতেও কষ্ট আছে। তো বের হয়ে যখন দেখছি যে পড়ে আছি আর কি, আমি উপর থেকে আমি আমাকে দেখতে পাচ্ছি যে পড়ে আছি, এই জীবনে তো যা হয়েছে হয়েছে, এবার নেক্সট জীবনটা যাতে ভালো হয় আর কি। তো তারপরে আর কিছুই দেখতে পারিনি, কিন্তু হ্যাঁ তখন ওই ঘটনার মধ্যেই যখন আর কি উনি বললেন আর কি, তুমি এই লাইফের সাথে মানে কাউকে কি চিনতে পারছো এখনকার লাইফে যে আছে, বিশ্বাস করো বন্ধুরা। তো উনি বলেছিল যে তুমি কি কারোর সাথে, মানে হিন্দিতেই বলেছিল যে কারোর সাথে কি মিল পাচ্ছ এই লাইফের। তো বিশ্বাস করো মানে রীতিমতো তিনটা মুখ ফ্ল্যাশ হচ্ছে, মানে চোখের দিকে তাকানো, চোখ থেকে আর মুখে সব কিছু ফ্ল্যাশ হচ্ছে, হ্যাঁ মানে ভেসে ভেসে উঠছে। তিনটা মুখের মধ্যে একজন ছিল আমার বয়ফ্রেন্ড, আর আমার হাজব্যান্ড যিনি ছিল, আর আমার বাবা। তো তিনজনই এখন আমার সাথে আমার জীবনে লাইফে আছে। তো প্রথমে বলছি যে বাবা ছিল, তিনি এখনও আমার বাবা, উনিই ছিল আর কি, কিন্তু হ্যাঁ দেখতে অন্যরকম ছিল, কিন্তু চোখ আত্মার মিল, আত্মা কিন্তু আত্মা সবসময় ধরতে পারে। তো আমার বাবা যিনি ছিলেন আর কি আগের জন্মে, আমার মাটা তো খুবই বাজে ছিল, তাকে আমি দেখিনি এই লাইফে, কিন্তু আমার যে বাবা ছিল, তো সেই বাবাই এখন আজকের আমার বাবা। আর আমার যে হাজব্যান্ড ছিল তিনিই এখন আমার হাজব্যান্ড, কারণ আমি তাকে না চাইলে কী হবে, তিনি আমাকে ভালোবাসতেন বলে তিনি আমাকে চেয়েছিলেন, সেই কারণে আমি এসেছি। তো আর যিনি আমার বয়ফ্রেন্ড ছিলেন, তোমরা গেস করো কে হতে পারে, আমার লাইফে এখনও আছে, আমার সাথেই থাকে। যিনি আমার বয়ফ্রেন্ড ছিলেন তিনি আর কেউ না, আমার মেয়ে। আর সত্যি কথা বলতে গেলে আমার মেয়ে যখন হয়েছিল না, তখন সেই দিনটাই আর কি আমি কথা বলছি, যেদিন হয়েছিল নার্সিংহোমে আমি আমার মেয়েকে পেয়ে যেদিন আমি ফার্স্ট কোলে নেই, সম্ভবত দ্বিতীয় কি তৃতীয় দিনের কথা বলছি, আমার আর কিছুই দরকার নেই, আমি জীবনে সব চাওয়া পাওয়া আমার পূর্ণ হয়ে গেছে। এই ফিলিংসটা ভগবানের দিব্যি খেয়ে বলছি, আমার মা কালীর দিব্যি খেয়ে বলছি, ঠিক এই ফিলিংসটাই এসেছিলো যে আমার জীবনে লাইফে আর আমার কিচ্ছু চাই না, আমার সব পাওয়া হয়ে গেছে, আমি ও থাকলে আমি সবাই মানে কেউ না থাকলেও আমার চলবে। তো যাই হোক, আমার মেয়ে, আমার মানে মেয়ের কথা আমি তো সেই লাইফে আর কি স্মরণ করতে করতে যে একে আমার দরকার, একেই আমি চাই নেক্সট জন্মে, ওর কথা ভাবতে ভাবতেই আমি, মেয়ে তো ছিল না তখন, বয়ফ্রেন্ড ছিল, তো যাই হোক, তো ওর কথা ভাবতে ভাবতেই আমি মানে দেহটা তখন শরীরটা ছেড়েছিলাম, তো ওকে আমি এই লাইফে পেয়েছি, সেই জন্য আমি খুবই হ্যাপি। তো
যাই হোক, আর যেটা বলছিলাম, আরেকটা জিনিস, হ্যাঁ আমি কিন্তু জানো তো বন্ধুরা, ছোটোবেলায় চাকু দেখে ভয় পেতাম। তোমরা যারা আমাকে চেনো ছোটোবেলায়, আমার ফ্যামিলির লোকজনদেরই বলছি, তোমরাও কিন্তু দেখেছো আমি কেক কাটতে চাইতাম না। দেখো চাকুটা আমার হাতে দিলাম কী কারণে, একটা বাচ্চা কি বুঝবে, যে পরে আর কি সেগুলো মিলিয়ে দেখছি, যদিও আমি বলতে চাচ্ছি একটা বাচ্চা কি বুঝবে, একটা হাতে চাকু দিলে সে কেক কাটতে চাইবে না। আমার ছোটোবেলায় যত বার্থডের ছবি আছে সবগুলোতেই যখনই আমি কেক কাটছি না, তখন আমি মানে অকারণেই বিভৎস চিৎকার করে কান্নাকাটি করতাম, অকারণেই কান্নাকাটি করতাম, মানে চোখ বন্ধ, দেখতেই পারতাম না যে চাকু দিয়ে আমি কেকটা কাটবো। তারপরে একবার মানে কি বলবো, ওটা বলা ঠিক হবে কিনা আমি জানি না, তো চাকু আমার সামনে ধরলে আমার মা একবার ভয় দেখাচ্ছিল, তো ডাক্তারের কাছে আমার ভ্যাকসিনেশন ছিল, হ্যাঁ, তো আমার মা ভয় দেখাচ্ছিল যে তুই যাবি, আমি তো যাবো না, খুব জেদি বাচ্চা ছিলাম, যেটা সত্যি কথা। তো তখন আমার মা মানে একটা চাকু ছিল বলে না গেলে কিন্তু এটা ঢুকিয়ে দেবো পায়ের মধ্যে। হ্যাঁ, কিন্তু মানে আমি ওই চাকুটা দেখে, ওটা কিন্তু মা সেটা মানে সে করে বলেনি আর কি। তখন আমি ক্লাস সম্ভবত 7-এ পড়ি কি, হ্যাঁ 7-8-এ পড়ি সম্ভবত, 6-এ পড়ি এরকম হবে আর কি। আমার মা কিন্তু ওটা ঢুকাতে যায়নি, জাস্ট ভয় দেখানোর জন্য ধরেছে, কিন্তু আমার সামনে ওই যে চাকুটা ধরা দেখে আমি যে কি পাগলের মতো হয়ে গেছিলাম, তখন আমার মানে মাইন্ডে কিচ্ছু ছিল না, এত লাফালাফি করছি মানে চাকুর সামনে, মানে মানে ভাবছি যে আমি শেষ। আর সেই ভেবে মানে সেই নিজে লাফালাফি, মা কিন্তু যেখানে ছিল ওখানেই ছিল, ওই নিজে লাফালাফি করতে করতে আমার পায়ে চাকু ঢুকে গেছে। তো যাই হোক, মানে সেই বললাম সেই চাকু দেখে, কিন্তু হ্যাঁ আর একটা জিনিসও বলতে চাচ্ছি, আমার মেয়ে যখন হলো না, তারপরে থেকে কিন্তু আমি চাকু দেখে আমার ভয়ে, চাকুর থেকে যে ফেয়ারটা ছিল সেটা আমার একদম চলে গেছে। আমার মেয়ে হওয়ার পরে, মেয়ে হওয়ার আগ পর্যন্ত আমি চাকু দিয়ে কোনো কাজই করতাম না, তখন আমি বটি ইউজ করতাম। তো যাই হোক, এটা একটা যেমন ঘটনা আছে। আর একটা ঘটনা, আমার হাজব্যান্ড যখন আমাকে দেখতে আসে, সেদিন আমার প্রচণ্ড জ্বর, ঠিক আছে, আমার হাজব্যান্ডের ছবি আমি যখন দেখেছি তখনও মানে আমি কি বলবো, সেরকম যে মন থেকে একটা, তখন চশমা পরা ছিল, যদিও চোখ দেখতে পারিনি, বুঝিনি, কিন্তু যেদিন দেখতে আসলো সেদিন প্রচণ্ড জ্বর, মানে কি বলবো, ওর চোখের দিকে আমি তাকাইনি পর্যন্ত, কেন যে এত জ্বর আসলো বুঝতে পারলাম না, প্রচণ্ড জ্বর ছিল। তো যাই হোক, এমনি সব কিছুই ঠিক আছে। হ্যাঁ, আগের জন্মে যা হয়েছে হয়তো সেটা নিয়ে ওরও তখন পস্তবা ছিল যে যেটা করেছি ঠিক করিনি। এখন সেই জন্য ও কিন্তু আমার মেয়েকে আমার থেকেও বেশি ভালোবাসে, আমার হাজব্যান্ড মেয়েকে আমার ছেলের থেকেও বেশি। আজকে ছেলে যদি কোনো কিছু মানে ভুল না হয়, মেয়ের ভুল মনে করো, মেয়ে ছেলেকে মানে দিদি ভাইকে ধরে মেরেছে, আমার হাজব্যান্ড কিন্তু সবসময় মেয়ের সাপোর্টই নেয়, ছেলের সাপোর্ট অত সহজে নেয় না। তাই বলছিলাম হয়তো ওরও একটা কিছু পস্তবা ছিল। তো যাই হোক, সেটা তো জানি না। তো যাই হোক, এটা দেখার পরে মানে এটা আমি কেন জানতে চাইছিলাম যে আমার কি ভুল ছিল, এরকম কেন আজকে আমাদের মধ্যে বনিমনা হবে না কেন, আমার যদি ভুল থাকে আমি মেনে নেব। তো সেই কারণে আর কি দেখতে গিয়ে তখন আমি এই জিনিসগুলো দেখেছি। কিন্তু আরেকটা জিনিস, হ্যাঁ আমার মানে একজন, সত্যি কথা বলতে একজন মেডিটেটরের দরকার, যে আমি জিনিসটা দেখেছি কিন্তু ফুলফিল দেখতে পারিনি, মানে আমি ভেতরটা ঘেটে আসতে পারিনি, মানে যেটুকু আর কি সবার জন্য ছিল, মানে ওই ডক্টর পীযূষ প্রভাতের, তো সেটার থ্রুতে আর কি যেটুকু জানতে পেরেছি। আর এটা হয়তো আমি জানতে পারতাম না যদি নাকি আগে থেকে মেডিটেশন না করতাম। আমি ওই সময়টা বেশ, কিন্তু হ্যাঁ তারপরে আরেকটা জিনিসও সত্যি, তারপরে থেকে কিন্তু আমি আর কোনো পাস্ট লাইফ দেখিনি, কারণ আমার আর সাহসই হয়নি। যখন নিজের বডি ছেড়েছি, মানে তারপরে আরেকটু কিছুক্ষণ ছিল সম্ভবত, মানে ওই ভয়েসটা, কিন্তু বডি ছাড়ার পরে যখন ওই অবস্থায় দেখলাম, সবাইকে মেলালাম, তারপরে যে মেডিটেশনটুকু ছিল সেটা আর করতে পারিনি, আমি সঙ্গে সঙ্গে আর কি জাগনা হয়ে গেছি, কারণ আর নিতে পারছিলাম না ওই যে কষ্টটা, সেটা নিতে পারছিলাম না। তো যাই হোক, এই পর্যন্তই আমার কথা ছিল। আর হ্যাঁ, এটা বলতাম না, আমি একখানে আর কি কমেন্ট করেছিলাম, তো সেখানে একজন আর কি আমাকে কমেন্ট করেছিল যে আমার এই পাস্ট লাইফ সম্বন্ধে উনি জানতে চান। তো সেই কারণেই আর কি আমি আজকে তোমাদের সাথে এটা শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করো। আর যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম অনেক কিছু আমার লাইফে আছে যেগুলো তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমার সাথে জুড়ে থেকো, তার জন্য তো সাবস্ক্রাইব করতেই হবে। তো চলো টাটা, আজকের মতো এইটুকুই।